আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমাদের প্রতিদিনের যে আয়োজন ন্যাশনাল কলেজ কর্তৃক অনলাইন ক্লাসগুলো, এগুলো প্রতিদিনকার মতো আজকেও শুরু করছি। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই বিষয়ের উপর যখন আমরা জিপিএ 5 বা 80-র উপর যখন নম্বর পাবো, তখন তোমার অন্যান্য যেই বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোতে তুমি কিছুটা হলেও এগিয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু তোমরা মার্কেটিং বলো, ফিনান্স বলো এবং হিসাব বিজ্ঞান, এই তিনটা সাবজেক্টে কিন্তু A+ তুলতে পারো। একটু সমস্যা হয় যেটা ব্যবসায় সংগঠনে, কিন্তু যদি তোমরা এটা নিয়মিত পড়ো তখন কিন্তু আর সমস্যা হওয়ার কথা না। তোমরা দেখা যায় এই সাবজেক্টটাকে গুরুত্ব না দিয়ে যেটা করে থাকো, পরীক্ষার আগের রাতে বই খাতা নিয়ে বসো, যার কারণে আসলে তোমাদের খুব অল্প কিছু নম্বরের জন্য জিপিএ 5টা ছুটে যায়। বা এমনও হয়েছে যখন আমরা খাতা মূল্যায়ন করি তখন তোমার খুব অল্প কিছু নাম্বারের জন্য আমরা জিপিএ 5 পর্যন্ত যেতে পারি না। আর এমসিকিউ নম্বরটা যেহেতু আমাদের শিক্ষকদের হাতে থাকে না, এবং তোমরা জানো যে দুটোতে আলাদা করে পাশ করতে হয় এবং দুটোতে আলাদা করেই কিন্তু তোমার নম্বর তুলতে হয়, জিপিএ 5 বলো বা পাস নম্বরের জন্য বলো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু ঝুঁকিটা থেকেই যায়। এবং যখন তোমার ট্রান্সক্রিপ্টটা হাতে পেয়ে দেখবে যে মাত্র 5 নম্বর কিংবা 6 নম্বরের জন্য জিপিএ 5টা ছুটে গিয়েছে বা এই সাবজেক্টটাতে A+ পাওনি, তখন কিন্তু তোমরাই হতাশ হয়ে পড়বে। তো সেজন্য আশা রাখবো যে প্রতিদিন আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো যেভাবে আমরা পড়াচ্ছি, সাথে একটু কষ্ট করে বই খাতা নিয়ে বসবে এবং যেই জায়গাগুলো বুঝবে না, তোমরা কোনো ধরনের কোশ্চেন কিন্তু আমাদের করছো না, অনলাইনে তোমাদের কিন্তু প্রশ্ন করার সুযোগ থাকছে, আমরা উত্তর দিচ্ছি। বা তোমরা যদি মেসেজটা পাঠিয়েও রাখো বা ওভার ফোনেও যদি আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা কিন্তু সেটা বুঝিয়ে দিব, বারবার করে বলছি। তারপরেও কিন্তু আমরা এখনও পর্যন্ত, আমি অন্যান্য সাবজেক্টের কথাও জানি যে কোনো বিষয়ে এখনও পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আসেনি, তার মানে তোমরা হয়তো আমাদের পড়াগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আশা রাখি যে আমরা একটা ভালো ফলাফল করতে পারবো। তো শিক্ষার্থীরা, আমরা আসলে দ্বিতীয় পত্র, যেটা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জানাচ্ছি যে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি সিলেবাসের। আমরা কিন্তু এরপরেই অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের বিভিন্ন ধরনের কাজ দেওয়া শুরু করব এবং তোমাদের এক্সাম যেটা আছে, অনলাইন এক্সাম, অন্যান্য সাবজেক্ট যদি নাও হয়, ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনার উপর কিন্তু একটা ছোটোখাটো এক্সাম তোমাদের দিতে হবে, যেটা 100 নম্বরের এক্সাম তোমাদের যাবে, এমসিকিউ সৃজনশীল সহ, যেন তোমরা একটা প্র্যাকটিসের মধ্যে থাকো। তো শিক্ষার্থীরা, আমরা আসলে আমাদের আজকে যে আলোচনা আছে সেই আলোচনায় যাব। আমাদের আজকে আলোচনা হচ্ছে প্রেষণার যে অধ্যায়টা, সেখান থেকে পূর্বপাঠের পুনরালোচনা এবং প্রেষণা তত্ত্ব। প্রেষণা তত্ত্বের মধ্যে তোমাদের সিলেবাসে দুজনের তত্ত্ব আছে, একটা হচ্ছে মাসলো চাহিদা তত্ত্ব, মাসলোর চাহিদা তত্ত্ব, এবং হার্জবার্গের উপাদান তত্ত্ব। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি আমরা আগের দিন আমাদের ক্লাসে যে পড়াগুলো পড়েছিলাম সেই বিষয়গুলো জানব। আগের দিন আমরা ক্লাসে দেখেছিলাম যে প্রেষণার যে চক্র, সেই প্রেষণার চক্রটা দেখেছিলাম এবং প্রেষণার দামি যে উপায়গুলো, কীভাবে আসলে প্রেষিত করা যায় একজন শ্রমিককে, একজন মানুষকে, একজন কর্মীকে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আমরা কাজ করছিলাম। তোমাদের একটা বিষয় আসলে মাথায় রাখতে হবে, ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা যখন আমরা পড়ব, তখন আসলে আমরা যদি মনে করি যে আমরা একটা প্রতিষ্ঠানের ওনার বা মালিক বা ব্যবস্থাপক, তখন আমাদের জন্য কিন্তু এই বিষয়টা খুব সহজ হয়ে আসবে। কিন্তু যদি আমরা এটা কর্মীদের দৃষ্টিকোণ থেকে আলোচনা করি বা আমরা একজন স্টাফ সেইভাবে আলোচনা করলে কিন্তু আমাদের কাছে এটা জটিল থেকে যাবে। তার মানে সবার আগে এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র যখন আমরা পড়ব, মনে করতে হবে আমি একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, আমি একটা প্রতিষ্ঠানের সিইও, আমি একটা প্রতিষ্ঠানের সভাপতি, আমি একটা প্রতিষ্ঠানের চিফ। তখন আমি কি করতে পারবো খুব সহজেই, কারণ আমরা কিন্তু দেখছি যে ব্যবস্থাপনা মানেই হচ্ছে মানুষকে দিয়ে কৌশলে কাজ আদায় করে নেওয়া।
তোমরা একটু খেয়াল করলে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার যে আমরা আলোচনা করছি এটা কিন্তু প্রশাসন লেভেলে আছে, এখানে কিন্তু কেউ এমন না যে বাস্তবায়ন লেভেলে আছি। তার মানে এই যে প্রশাসন লেভেলে যখন আছি, আমি যদি নিজেকে সেখানে প্রশাসক হিসেবে যদি না নিয়ে যাই, তখন কি হবে, আমি কিন্তু কাউকে কিভাবে শাসন করব, কারো কাছ থেকে কীভাবে কাজ আদায় করব, কাউকে কাজ করতে উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব, এই বিষয়গুলো কিন্তু আমার একেবারেই নলেজের বাইরে থাকবে। তার মানে আমাকে সবসময় মনে করতে হবে আমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার, আমি একটা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি, আমি কিভাবে আমার কর্মীদেরকে চালাবো সেই বিষয়টাই ব্যবস্থাপনার এই যে দ্বিতীয় পত্র সেখানে আমরা শিখব। তার মানে আমরা এর আগে আসলে কী দেখেছিলাম যে প্রেষণার দানের যে উপায়গুলো বা প্রেষণার চক্র দেখেছিলাম। প্রেষণার চক্র আমরা কী দেখেছি যে সবচেয়ে আগে মানুষের মধ্যে কী তৈরি হবে, একটা অভাব তৈরি হবে। অভাব না তৈরি হলে মানুষকে আসলে প্রেষিত করা যাবে না। অভাব না হলে, অভাব মানে কি, কোনো কিছু একটা প্রয়োজন, কোনো কিছুর জন্য একটা আকাঙ্ক্ষা অনুভব করা, কোনো কিছুর জন্য একটু হতাশ করা, আমার কেন এটা নাই, আমার যদি এটা থাকতো, এই যে একটা নিজের মনের মধ্যে একটা হাহাকারের মতন একটা অবস্থা, একটা অভাব, এই অভাবটা যখন কর্মীর মধ্যে থাকবে তখনই তুমি কর্মীকে কী করতে পারবে, প্রেষিত করতে পারবে। এবং এই প্রেষিত করার ফলে যেটা হবে, কর্মীর মনোবল বৃদ্ধি পাবে এবং কর্মী যখন মনোবল বৃদ্ধি পাবে সেটা অনায়াসে উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। এবং আমরা কিন্তু জানি যে উৎপাদনশীলতা যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে। তার মানে আমাদের কী করতে হবে, প্রেষণার এই ব্যাপারটা অবশ্যই এমনভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যেন প্রতিষ্ঠানের একদম নিম্ন পর্যায়ে যারা কাজ করছে এবং যারা উচ্চ পর্যায়ে কাজ করছে, আমরা তাদের প্রত্যেকের যে জায়গা আছে, স্তর আছে, আমরা নিম্ন স্তরের শ্রমিক দেখেছি, মধ্য স্তরে দেখেছি এবং উচ্চ পর্যায়ে দেখেছি। এই তিনটা স্তরের শ্রমিক কর্মীদেরকে যখন আমরা খুব ভালোভাবে সন্তুষ্ট রাখতে পারবো তখনই কিন্তু একটা টিম ওয়ার্ক হবে। এবং এই টিম ওয়ার্ক যখন হবে, একটা দল যখন হবে, তখন সম্মিলিতভাবে অনেক সুন্দর একটা কাজ হবে এবং নির্দিষ্ট সময়ে কম ব্যয়ে আমি খুব ভালো কাজ করতে পারবো। তার মানে আমি কি দেখছি যে শ্রমিকদের মধ্যে আসলে অভাব থাকতে হবে এবং এই অভাব থাকলে শুধু চলবে না, এই অভাবটা পূরণের জন্য শ্রমিককে কী করতে হবে, তাড়িত হতে হবে, নড়তে হবে, মুভ করতে হবে। যদি সেটা করে তখনই কিন্তু আমি তাকে কী করব, প্রেষিত করতে পারবো, তাকে একটা আশা জাগাতে পারবো যে তুমি যদি এইভাবে কাজ করো তাহলে তোমাকে এটা দেয়া যাবে, তুমি যদি এইভাবে কাজ করো তাহলে প্রতিষ্ঠানে যদি মুনাফা অর্জিত হয় তোমাকে সেখান থেকে একটা অংশ দেয়া হবে। এইভাবে যখন শ্রমিকদেরকে যখন আমরা ইন্সপায়ার করতে পারবো, তাদেরকে উৎসাহ দিতে পারবো, তখন কিন্তু তারা আরেকটু সামনের দিকে এগিয়ে যাবে এবং তারপরে তার আরও একটা অভাব পূরণ হবে। এই যে একটা অভাব তৈরি হচ্ছে, একটা অভাব পূরণ হয়ে যাচ্ছে সন্তুষ্টি পর্যায়ে গিয়ে, এই যে চক্রটা, এই চক্রটাকে আমরা কি বলেছি, ব্যবস্থাপনা চক্র বলেছি। এবং এটা আমরা সবাই জানি যে মানুষের অভাব আসলে থেমে থাকে না, একটা অভাব পূরণ হওয়ার পরই মানুষের আরও একটা অভাব কিন্তু তৈরি হয়ে যায়। এরপরে আসো আমরা দেখেছিলাম প্রেষণার দানের উপায়গুলো। উপায়গুলো আমরা দেখেছিলাম আর্থিক প্রেষণা এবং আরও একটা প্রেষণা দেখেছিলাম সেটা হচ্ছে অনার্থিক, এবং পাশাপাশি আমরা ইতিবাচক এবং নেতিবাচক প্রেষণা দেখেছিলাম। আর্থিক প্রেষণাটা আমরা সবাই খুব ভালোভাবেই জানি, উচ্চ বেতন, পদোন্নতি, চিকিৎসা ভাতা, তারপর নানা ধরনের যে অর্থের সাথে যে সম্পর্কিত, অর্থ দ্বারা যখন কাউকে প্রেষণা দেওয়া হবে তখন তাকে বলা হবে আর্থিক প্রেষণা। এবং যখন অনার্থিকভাবে, যখন অর্থের বাইরে উত্তম কার্য পরিবেশ, নিরাপত্তা, ভালো ব্যবহার, কাজের প্রশংসা, এই বিষয়গুলো যখন দেয়া হবে তখন সেটা হবে অনার্থিক প্রেষণা। এবং প্রতিষ্ঠানে যদি আমরা কীভাবে আসলে প্রেষিত করব, এই আর্থিক উপায়ে করব না অনার্থিক উপায়ে করব, এটা একটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, খুব কঠিন একটা ব্যাপার। সেখানে যেটা করা হয়, যারা আসলে একটু নিম্ন পর্যায়ে কাজ করে বা মাঠ পর্যায়ে কাজ করে তাদেরকে কি করা হয়, তাদেরকে আর্থিক প্রেষণা দেওয়া হয়, কারণ তাদের অর্থের একটা অভাব দেখা যায় বা তাদের অর্থনৈতিকভাবে তারা একটু কম স্বাবলম্বী থাকে, এই কারণে তাদের কী করা হয়, আর্থিক প্রেষণাটা দেওয়া হয়। অন্যদিকে যারা একটু তোমার উচ্চ পর্যায়ে আছে, তাদের কাছে আসলে একটু ফেম তাদের পছন্দ, তাদের সুনাম দরকার, তাদের গুডউইল পছন্দ, তাদের প্রশংসা পছন্দ, তাদেরকে কি করা হয়, তাদেরকে অনার্থিক প্রেষণাটা দেওয়া হয়। তার মানে আমরা যদি এভাবে বলি যে কোনো একটা শ্রমিকের কী আছে, যে তার
ঢাকায় কোনো বাড়ি নাই বা তার নিজস্ব কোনো জায়গা নাই, তাকে আসলে কোন ধরনের প্রেষণা দেওয়া হবে? তখন তুমি যদি বলো যে আপনি খুব ভালো কাজ করেন, খুব ভালো কাজ করেন, তখন কিন্তু আসলে সে মানসিকভাবে কী হবে না, সন্তুষ্ট হবে না। তখন যদি তাকে বলা হয় যে আপনাকে কি করা হলো, কিস্তিতে একটা বাড়ি বানানোর একটা সুযোগ দিয়ে দেওয়া হলো, বা আপনি একটা বাড়ি বানানোর জন্য প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা পাবেন, তখন সেই শ্রমিকটা কী করবে, অনেক আগ্রহ নিয়ে কাজ করবে। কিন্তু যেই শ্রমিকের ধরো অর্থনৈতিক অবস্থা খুব ভালো, তাকে যদি বলা হয় যে আপনাকে ঋণ সুবিধা করে দিচ্ছি, আপনি বাড়ি নেন, একটা গাড়ি নেন, তখন তার কিন্তু সেটা পছন্দ হবে না। তাকে কি বলতে হবে যে আপনি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন, আপনার এই কাজের জন্য প্রতিষ্ঠান আজকে এই লভ্যাংশ অর্জন করেছে বা এই প্রফিট করেছে, সেই কারণে আপনাকে কি করা হলো, আপনাকে প্রতিষ্ঠানের বা আমাদের যে প্রতিষ্ঠান আছে সেখানে আপনার জন্য একটা অংশ আমরা বরাদ্দ করে দিচ্ছি। তখন কি হবে, বা তাকে কি বলা হবে যে তার জন্য কাজের একটা উত্তম পরিবেশ করে দেওয়া হবে, তার জন্য অফিসে কি করা হবে, একটা আলাদা রুম দেওয়া হবে যেখানে সে আরও ভালোভাবে কাজ করতে পারবে। তার মানে আমরা বুঝতে পারছি যে আসলে শ্রমিকদেরকে প্রেষিত করাটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা একটা কষ্টসাধ্য বিষয়। কোন মানুষ কিভাবে সুখী হবে, কিভাবে হ্যাপি হবে, তাকে কিভাবে আসলে প্রতিষ্ঠানের প্রধানরা তার দ্বারা কাজ করাতে পারবে, তাকে উৎসাহ আনতে পারবে, সেই ব্যাপারটা কি একটু কষ্টসাধ্য। এই কারণে প্রতিষ্ঠানে কিছু নিয়মকানুন ঠিক করে নেওয়া হয় যে আসলে কোনভাবে প্রতিষ্ঠানদেরকে বা কোন স্তরে কর্মীদেরকে আমরা কতটুকু প্রেষিত করব। তো এটা গেল আমাদের গত ক্লাসের আলোচনা। আমরা আজকে নতুন যে পড়াটায় যাচ্ছি, এই নতুন পর্যায়ে আমরা আজকে যাব প্রেষণা তত্ত্ব। তো আমরা আসলে কি আলোচনা করব, প্রেষণা তত্ত্ব আলোচনা করব। প্রেষণা তত্ত্ব আলোচনা করার আগে আসলে আমাদেরকে জানতে হবে এই তত্ত্ব বা থিওরি মানে কি। এটা নিয়ে আসলে আমাদের একটু কনফিউশন তৈরি হয় যে এই তত্ত্বটা মানে কি। এই তত্ত্বটা মানে হচ্ছে যে আমরা যখন কোনো গবেষণা করি, বা তোমরা আসলে জানো যে এই যে পৃথিবীতে নতুন নতুন কিছু তৈরি হচ্ছে, মতবাদ তৈরি হচ্ছে, নিজস্ব ধ্যান ধারণা তৈরি হচ্ছে, এগুলোকে আসলে একটা গবেষণা কাঠামোর মধ্যে নিয়ে আসতে হয়। কিছু জ্ঞানী ব্যক্তি আছেন যারা তাদের যে জ্ঞানটা আছে এই জ্ঞানটাকে তারা পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারা বিভিন্ন মানুষের উপরে সেটা প্রয়োগ করেন। প্রয়োগ করার পর মেজরিটি বেসিস, মানে একটা সংখ্যাগরিষ্ঠ দল যেইটাকে আসলে সঠিক বলে চিন্তা করে, সেই চিন্তাটার সাথে ওই জ্ঞানী ব্যক্তি বা মনোবিজ্ঞানী বলো, বা যারা আমরা যে বিভিন্ন ধরনের তত্ত্ব দেখছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিভিন্ন ধরনের যারা এইসব বিষয় নিয়ে পড়াশোনা করে বা যাদের অনেক বেশি জ্ঞান আছে, তারা নিজেদের মতন করে আবার একটা সমাজের উপকারের জন্য বা কোনো একটা তথ্যকে প্রতিষ্ঠিত করার জন্য বা তার নিজস্ব চিন্তাভাবনাটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য তিনি যেই ধরনের চিন্তাভাবনা প্রকাশ করেন তাকেই আসলে তত্ত্ব বা মতবাদ বলি। এটা কিন্তু তোমার আমার মতন খুব মানে যে কোনো মানুষ কিন্তু চাইলে কিন্তু আমরা দিতে পারি না। তার জন্য কী করতে হয়, অনেক জ্ঞান অর্জন করতে হয় এবং অনেক সমাজের মানুষের সাথে মিশে এই কাজগুলো করতে হয়। ঠিক তেমনিভাবে যখন আমাদের মনোবিজ্ঞানীরা, তারপর সমাজবিজ্ঞানী, এরা বিভিন্নভাবে কি করেছে, এই প্রেষণার বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করার পরে আমরা কিন্তু এই প্রেষণাটাকে মানুষের জন্য প্রেষণা প্রয়োজন সেটা বুঝতে পেরেছি। এবং আমরা কিন্তু আলোচনা মানে যখন শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে প্রেষণা এই বিষয়টা ব্যবস্থাপনায় খুব নতুন একটা কনসেপ্ট। এটার খুব বেশি দিন বয়স কিন্তু হয়নি, বড় জোর 100-150 বছর হয়েছে, কিন্তু এর আগ পর্যন্ত প্রেষণা যে প্রয়োজন এই ব্যাপারটাই আসলে ব্যবস্থাপনাবিদদের মধ্যেও ছিল না। প্রেষণা তত্ত্ব বিভিন্ন সময়ে প্রেষণার কারণে বা শ্রমিকদেরকে প্রেষিত করার জন্য যে ধরনের পদ্ধতি বা মেথডগুলো ইমপ্লিমেন্ট করা হয়, প্রয়োগ করা হয়, তাকে আমরা আসলে তত্ত্ব বলি। বিভিন্ন ধরনের প্রেষণা তত্ত্ব আছে, ইআরজি তত্ত্ব আছে, তারপর হচ্ছে তোমার XY তত্ত্ব আছে, জেড তত্ত্ব আছে। তবে তোমাদের যে পাঠ্যসূচি আছে বা সিলেবাস আছে সেখানে আসলে দুটো তত্ত্বকে তোমাদের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। একটা হচ্ছে আব্রাহাম মাসলোর চাহিদা তত্ত্ব, আর হচ্ছে হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। আজকে আমরা শুরু করছি প্রথমে আব্রাহাম মাসলোর।
যে চাহিদার সোপান তত্ত্ব আছে, আব্রাহাম মাসলো। আমরা এটাকে কি বলতে পারি? মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। চাহিদা সোপান, সোপান মানে কি তোমরা জানো? সোপান মানে হচ্ছে এরকম সিঁড়ি, সিঁড়িকে আমরা কি বলছি? সিঁড়ি। এই সোপান মানে ধাপে 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 যাবে। মাসলো আসলে এটাই দেখাতে চেয়েছে যে মানুষের অভাব একটা পর একটা আসে, যদিও অভাবগুলো পরস্পর সম্পর্কযুক্ত। তার মানে উনি কী বলতে চেয়েছেন? মানুষের সবচেয়ে আগে একটা অভাব তৈরি হবে, সেটা পূরণ হয়ে যাওয়ার পর আরেকটা অভাব তৈরি হবে, এভাবে ধারাবাহিকতা মানে চলতেই থাকবে। তো তিনি 5টি তত্ত্বকে আসলে লক করেছেন, যে বা 5টি চাহিদাকে উনি এক জায়গায় করেছেন, যেটাকে আমরা যার কারণে চাহিদা সোপান বলতে পারি। আমরা একটু দেখে নিই উনি কীভাবে দেখাতে চেয়েছেন। সুমাইয়া আফরিন, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল হাদি রোল দিয়েছ। হাদি, তোমার কোনো সমস্যা থাকলে জানাবে, আমরা সমাধানের চেষ্টা করব। সুমাইয়া আফরিন তোমাকে বলছে পড়া বুঝতে না পারলে জানাবেন। আচ্ছা, তার মানে এই আমরা এখানে একটু সহজ সোজা করে দিচ্ছি। সবচেয়ে আগে যে চাহিদাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে জৈবিক চাহিদা। জৈবিক চাহিদা। তারপর হচ্ছে নিরাপত্তার চাহিদা। আমি প্রত্যেকটা ব্যাখ্যায় যাব, তোমরা একটু খেয়াল করে দেখো। তারপর হচ্ছে সামাজিক চাহিদা। তারপর হচ্ছে আত্মপূর্ণতার চাহিদা। তারপর হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এটাকে আমরা এখানে বাইরে লিখে রাখি 1, 2, 3, 4, 5। তার মানে তোমাদের একটা বিষয় খেয়াল করে দেখো, যখন তোমাদের বোর্ডে কোশ্চেন হবে তখন যে কোনো একটা জায়গায় এইভাবে স্কিপ করে দেওয়া হবে, এভাবে ব্ল্যাঙ্ক রেখে দেওয়া হবে। ব্ল্যাঙ্ক রেখে দিয়ে তোমাকে বলবে যে এই যে 3 নাম্বার জায়গায় এখানে কোন ধরনের চাহিদা উপস্থিত থাকা উচিত ছিল এটা ব্যাখ্যা করো। তখন আমরা কিন্তু খুব সহজেই বলতে পারবো এখানে হওয়া উচিত ছিল সামাজিক চাহিদা। আচ্ছা, চলো আমরা একটু ব্যাখ্যায় যাই, দেখি আসলে মাসলো কী বলতে চেয়েছেন এই চাহিদার জায়গাগুলোতে। সবচেয়ে আগে আমরা ব্যাখ্যা করছি জৈবিক চাহিদা নিয়ে। আমাদের প্রতিদিন সবচেয়ে প্রয়োজনটা কি? সবচেয়ে বেশি প্রয়োজন যে জিনিসগুলো সেগুলোই হচ্ছে আমাদের মৌলিক চাহিদা, যাকে আমরা জৈবিক চাহিদা বলতে পারি। সবচেয়ে আগে আমাদের কী দরকার হয় বলো তো? আমাদের খাদ্য দরকার হয়, আমাদের বস্ত্র দরকার হয়, আমাদের বাসস্থান দরকার হয়, আমাদের চিকিৎসা দরকার হয়, আমাদের শিক্ষা দরকার হয়। এই যে খাদ্য, যেটাকে আমরা অন্ন বলে থাকি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কি প্রতিদিনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপায় বা উপাদান। আমাদের খাবার না খেলে কিন্তু আমাদের দিন কাটবে না। আমাদের লজ্জা নিবারণের জন্য আমাদের কী করতে হবে? বস্ত্র পরতে হবে। বাসস্থান হচ্ছে আমাদের রাত বা দিন বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের বাসস্থান প্রয়োজন। এবং চিকিৎসা, আমাদের যেহেতু আমাদের শরীর একটা কাঠামো, সেখানে নানা ধরনের রোগ ব্যাধি হতেই পারে, তার জন্য আমাদের চিকিৎসা দরকার হতে পারে। এবং তারপরে শিক্ষা, যেটা আমাদের প্রতিনিয়ত, এই শিক্ষা প্রাতিষ্ঠানিক হতে পারে, অপ্রাতিষ্ঠানিক হতে পারে। তার মানে আমরা কী দেখছি? এই যে চাহিদাগুলো একটা মানুষের মধ্যে
সবচেয়ে আগে এই চাহিদাগুলো কিন্তু তৈরি হয়। যখন একটা মানুষ ধরো পড়াশোনা শেষ করে ফেললো বা লেখাপড়া শেষ করে নাই, ধরো কারো বাবা হঠাৎ করেই মারা যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কর্মক্ষমতা হারিয়ে ফেলতে পারে, তখন কি হবে, ওই পরিবারের যে বাকি সদস্য আছে তাদের প্রত্যেকেই এই চাহিদাগুলো কিন্তু পূরণ করার একটা লোক দরকার হয়, একটা কাজ দরকার হয়। এই মাস্লো দেখাতে চেয়েছেন যে কোনো মানুষ সবচেয়ে আগে আসলে তারা যেই কাজটা করে সেটাই হচ্ছে কি জৈবিক চাহিদা প্রয়োজনের জন্য কাজ করে, জৈবিক চাহিদাটা মেটানোর জন্য কাজ করে। তার মানে উনি যেটা দেখাতে চেয়েছেন, তুমি যদি কাউকে প্রেষিত করতে চাও তাহলে সবচেয়ে আগে তার কী করতে হবে, জৈবিক চাহিদাগুলোর যোগান দিতে হবে। তখন তুমি যে কোনো শ্রমিক, তার মানে যখন তোমার কোনো শ্রমিক তোমার প্রতিষ্ঠানে কাজ করবে তার সবচেয়ে আগে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান এই ব্যাপারগুলো কিন্তু সে কী করবে, একটা অভাব বোধ করবে। এবং এটাই হচ্ছে মাস্লো দেখানোর মতো, এটা হচ্ছে চাহিদার প্রথম পর্যায়। উনি দেখাতে চেয়েছেন যে একটা শ্রমিক কর্মীর মধ্যে সবচেয়ে আগে যে চাহিদাটা জাগ্রত হয় সেই চাহিদার নাম হচ্ছে জৈবিক চাহিদা। এরপরে যেটা হচ্ছে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তা মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ নিরাপদভাবে বাঁচতে চায়। আমরা যখন আমাদের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমরা এখন কী স্লোগান শুনি, নিরাপদ সড়ক চাই। তার মানে হচ্ছে কি, আমরা যখন সড়কে চলাচল করব সেটা একটা নিরাপদ একটা অবস্থা তৈরি হোক। ঠিক তেমনিভাবে যখন একটা শ্রমিক জৈবিক চাহিদা পূরণ করবে তারপরেই তার মধ্যে যে ধরনের অভাব তৈরি হয় বা প্রয়োজন অনুভব করে সেটা হচ্ছে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তা মানে হচ্ছে, এই নিরাপত্তার মানে কিন্তু এমন না যে তার সিকিউরিটি গার্ড লাগবে, তার একটা আর্মস লাগবে, তার চারপাশে লোকজন ভিড় করে থাকতে হবে। এই নিরাপত্তা মানে হচ্ছে চাকরির নিরাপত্তা হতে পারে, তার নিয়মিত বেতন প্রাপ্তির নিশ্চয়তা হতে পারে, তার এই চাকরিটা কতদিন থাকবে বা এই অফিসটা একটা প্রফিটেবল বা মুনাফা ভোগকারী বা একটা লাভজনক প্রতিষ্ঠান, এই ধরনের মানসিকতা থাকতে হবে বা এই ধরনের অবস্থা থাকতে হবে। ধরো তুমি একটা খুব ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করলে, সেই প্রতিষ্ঠানটা তোমার চাকরিও নিরাপত্তা দিল যে ভাই আপনি যতদিন খুশি কাজ করবেন কিন্তু আপনার চাকরি যাবে না। কিন্তু দেখা গেল কিছুদিন পরেই সেই প্রতিষ্ঠানটা কী হচ্ছে, ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তোমার বেতন হবে কি হবে না একটা আশঙ্কা তৈরি হয়েছে। এই যে একটা আশঙ্কা, এই ধরনের ব্যাপার আসলে শ্রমিকরা কাজে যোগদানের পরে চায় না। তারা চায় নিয়মিত বেতন হবে এবং চাকরির স্থায়িত্ব থাকবে এবং সে যেখানে অবস্থান করবে তার কাজের যে পরিবেশটা আছে সেই পরিবেশটাও নিরাপদ হবে। কারণ আমরা কিন্তু দেখি অনেক অফিস আদালত আছে যেটা ঝুঁকির মধ্যে পরিচালিত হয়। এক ধরনের মানসিক যন্ত্রণা নিয়ে কিন্তু কি হয়, যখন তোমার ভূমিকম্পর একটা প্রবণতা দেখা দেয় বা আগুন লাগার প্রবণতা দেখা দেয়, তখন কি হয়, বড় বড় বিল্ডিং যারা আছে, বড় বড় অফিসে যারা কাজ করে, তখন কিন্তু তারা একটু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে যে কোনো সময় কিন্তু আসলে এই ধরনের একটা আগুন লেগে গেলে আমি আসলে কীভাবে নামবো, আমি নামতে পারবো কি না, আমি ভালোভাবে বেঁচে থাকতে পারবো কি না। এই যে একটা মানসিক অস্থিরতা, এগুলো আসলে কি মানুষ দূর করতে চায়। তার মানে মানুষ যখন জৈবিক চাহিদা পূরণ হয়ে যায়, মানুষ এরপরে আসলে যে চাহিদাটা পূরণ করতে চায় বা কর্মী যেই চাহিদাটা পূরণ করতে চায় সেই চাহিদাটাই হচ্ছে নিরাপত্তার চাহিদা। এরপর হচ্ছে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদাটা আসলে সমাজে বেঁচে থাকার যে চাহিদা, মানুষ সমাজে যে মিলেমিশে থাকতে পছন্দ করে, মানুষ সামাজিক জীব, আমরা জানি মানুষ দলবদ্ধভাবে একসাথে বাঁচতে চায়। এই যে একসাথে বাঁচতে চাওয়ার যে প্রবণতা বা সামাজিকভাবে কেউ তাকে একটু সম্মান করে চলুক, কারোর সঙ্গে একটু সে মিশে থাকুক বা সবার সাথে সে মিলেমিশে থাকবে, এই ধরনের একটা যে অবস্থা তাকে আমরা কি বলি, সামাজিক চাহিদা। যে সমাজে সবার সাথে মিলেমিশে থাকার জন্য যে ধরনের চাহিদা তৈরি হয় তাকে বলা হচ্ছে সামাজিক চাহিদা। এরপরে আমরা যেটা দেখব, আত্মপূর্ণতার চাহিদা। আত্মপূর্ণতার চাহিদা এই পর্যায়ে এসে মানুষ দামি গাড়ি পছন্দ করে, দামি বাড়ি পছন্দ করে এবং
তাকে সবাই কি করবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন। এই যে একটা প্রবণতা, যে সে এই পর্যায়ে সে নিজেকে একটু সম্মানিত বোধ করতে পছন্দ করে, সমাজের বিভিন্ন লোকজন তার খোঁজ খবর নেবে এবং সে কী করবে, দামি গাড়ি করবে, দামি বাড়ি করবে। তা আমরা যদি এখানে একটু উদাহরণ দিয়ে যেতে থাকি, ধরো এখানে হচ্ছে খাদ্য বা মৌলিক চাহিদাগুলোকে আমরা কি বলবো, জৈবিক চাহিদা বলবো। এখানে আমরা চাকরির নিরাপত্তা বলতে পারি, চাকরির নিরাপত্তা। এটা হচ্ছে সামাজিক অবস্থান। আর এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি দামি বাড়ি, গাড়ি। এবং সে এইখানে এসে সে কী করবে, নিজেকে একটু আলাদা করতে চাইবে, অন্যের কাছ থেকে কী করবে, সে একটু আলাদা করতে চাইবে। তারপরে যেটা হবে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এখানে এসে সে স্কুল, কলেজ, হাসপাতাল, সে কী করবে, এখানে এসে সে স্কুল, কলেজ, হাসপাতাল, এবং সে চাইবে সে বেঁচে থাকা অবস্থায় এবং সে মৃত্যুবরণ করে পৃথিবী থেকে চলে যাওয়ার পরও পৃথিবীর মানুষ তার নামটা মনে রাখবে। এটাকে আমরা কি বলছি, আত্মপ্রতিষ্ঠার চাহিদা বলছি। মাসলো আসলে যেটা বলতে চেয়েছেন, তিনি যেটা বলেছেন যে এই যে শ্রমিকদের চাহিদা তারা কোন পর্যায়ে আছে। যদি কোনো একটা শ্রমিকের জৈবিক চাহিদার অভাব থাকে, তাকে জৈবিক চাহিদা দিয়ে তাকে প্রেষিত করা যাবে। যদি জৈবিক চাহিদা পূরণ হয়ে যায়, তারপর তাকে নিরাপত্তার চাহিদা দিয়ে তাকে কী করতে হবে, নিরাপত্তার উপাদানগুলো প্রদান করে তাকে প্রেষিত করতে হবে। এইভাবে ধাপে ধাপে একটার পর একটা বিষয় আসবে। কিন্তু আমরা কি জানি, মানুষের অভাব কিন্তু একসাথেও চলে আসে। মাসলো তার মূল আলোচনায় যেটা দেখাতে চেয়েছেন যে মানুষের অভাবগুলো একটার পর একটা আসে, যদিও অভাবগুলো পরস্পর সম্পর্কযুক্ত। মাসলো আরও প্রমাণ করতে চেয়েছেন যে এই চাহিদাগুলো যখন মানুষের পূরণ করা হবে তখন মানুষ মনোযোগ দিয়ে কাজ করবে। কিন্তু এই তত্ত্বের আবার একটা সমালোচনা যেটা হয়েছে, যে এটা আসলে খুব সাধারণ মানের, এটা খুবই সাধারণ মানের, এইটার সাথে আসলে যে মানুষের যে বাস্তব যে অবস্থা বা মানুষকে প্রেষিত করা যে উপায়গুলো, সেটা আসলে কি হচ্ছে না, ম্যাচ হচ্ছে না। এবং যেই সাধারণ মানুষদের জন্য এটা করা হচ্ছে, সেই সাধারণ মানুষদের কিন্তু আসলে সবাই কিন্তু সেই সাধারণ শ্রমিক না। এই কারণে মাসলো চাহিদা তত্ত্বের অনেক বেশি সমালোচনা আছে। তবে সমালোচনা থাকলেও এই মাসলোর চাহিদার উপর ভিত্তি করে কিন্তু অন্যান্য যারা আছেন তারা নিজেদের মতন করে আবার মতবাদ তৈরি করতে পেরেছে। ঠিক তেমনি আরেকটা মতবাদ আমরা আজকে দেখব। তাহলে আমরা কি মোটামুটি বুঝতে পেরেছি? মাসলোর চাহিদা তত্ত্ব থেকে বোর্ডেও কিন্তু প্রশ্ন হয়। আচ্ছা, এরপরে আমরা দেখছি হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। এই যে দ্বি উপাদান, এর মধ্যে দ্বি মানে হচ্ছে দুইটা উপাদান, যেমন একটা উপাদান হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান, আরেকটি হচ্ছে প্রেষণাদানকারী উপাদান। হার্জবার্গ 11টি শিল্প প্রতিষ্ঠানে 200 জন প্রকৌশলী এবং হিসাব রক্ষক যারা হিসাব বিজ্ঞানের সাথে কাজ করে বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট যারা, তাদের উপরে এই তত্ত্বটা ইমপ্লিমেন্ট করেছেন বা তাদেরকে নানা ধরনের প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পরে তিনি যেটা জানতে পারলেন যে প্রতিষ্ঠানে এমন কিছু উপাদান আছে যে উপাদানগুলো যদি না থাকে শ্রমিকরা কাজে মনোযোগী হয় না, কিন্তু সেগুলো থাকলেও তারা যে খুব আগ্রহ নিয়ে কাজ করে এমন না। বিষয়টি একটু বোঝার চেষ্টা করো। তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলেছেন যে প্রতিষ্ঠানে এমন কিছু উপাদান আছে যার অনুপস্থিতি বা যা না থাকলে শ্রমিকরা কখনো কখনো আন্দোলনও করে।
কিন্তু বিষয়টা আবার এমনও হয় না যে এই উপাদানগুলো যদি অ্যাভেলেবেল থাকে তারা কাজে মনোযোগ দিচ্ছে। সেই উপাদানগুলো হচ্ছে তোমার বেতন, সেই উপাদান হচ্ছে পারিশ্রমিক, সেই উপাদানগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভাতা প্রদান করা। আবার তারা যেটা দেখাতে চেয়েছে প্রেরণাদানকারী উপাদান, ধরো সাফল্য, প্রশংসা, প্রতিষ্ঠানের কাজে অংশগ্রহণ, এই বিষয়গুলো যদি তাদেরকে দেয়া হয় তখন তারা কি করবে, অনেক বেশি মনোযোগ দিয়ে কাজ করবে। তাহলে হার্জবার্গ দুটো উপাদান দেখিয়েছেন, একটা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান আর একটা হচ্ছে প্রেরণাদানকারী উপাদান। এই দুটো উপাদান একটু যারা খুব বেশি হায়ার এডুকেটেড বা উচ্চ পর্যায়ে যারা কর্মী তাদের জন্য আসলে এটা প্রয়োগযোগ্য, কিন্তু খুব সাধারণ মানে যারা শ্রমিক আছে তারা কিন্তু এই দুটো উপাদানে কিন্তু তাদেরকে আসলে প্রেষিত করা যায় না। তো আমাদের আসলে এই দুটো উপাদানগুলোকে তোমাদের পরবর্তী যে ক্লাস থাকবে সেই পরবর্তী ক্লাসে আমরা আবারও এই রক্ষণাবেক্ষণকারী উপাদান এবং প্রেরণাদানকারী উপাদান এই দুটো উপাদান নিয়ে আমরা আলোচনা শুরু করব। তোমাদের যেটা একটু কষ্ট করে একটু হোমওয়ার্কটা তোমরা করে নিই, সেটা হচ্ছে মাসলোর যে চাহিদা তত্ত্ব আছে এই 5টা তত্ত্বের উদাহরণ মুখস্থ করবে বা বুঝে নিবে এবং প্রত্যেকটা তত্ত্বের ব্যাখ্যাগুলো তোমরা একটু জেনে নিবে যেন সৃজনশীল উত্তর করতে তোমাদের কষ্ট না হয় বা নির্ভুলভাবে যেন তোমরা উত্তর করতে পারো। তো শিক্ষার্থীরা তোমাদের আসলে আমরা এখনও পর্যন্ত আবারও বলছি যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সারা শব্দ আমরা একেবারেই পাচ্ছি না। তোমাদের কিন্তু পরীক্ষাটা খুব একেবারেই দোরগোড়ায় নক করছে। এপ্রিলের 1 তারিখে যদি সব কিছু আবার ঠিক থাকে তোমাদের ফাইনাল পরীক্ষায় অনুষ্ঠিত হবে এবং তোমাদের হয়তোবা খুব দ্রুত আমরা নির্বাচনী পরীক্ষার একটা ডেমো হয়তোবা তোমাদের কাছ থেকে আমরা নিব। তো সেজন্য তোমাদের আসলে বসে থাকার কিন্তু সময় নাই এবং 10টা যে অধ্যায় আছে দ্বিতীয় পত্রের পুরো 10 অধ্যায়ের উপরেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো মানসিকভাবে আসলে তৈরি হয়ে যাও। যারা আসলে সময় মতো ক্লাস দেখতে পারছো না পরবর্তীতে হলে সেই ক্লাসগুলো দেখবে এবং যদি কোথাও পড়া বুঝতে সমস্যা হয়, কারণ সৃজনশীলগুলো তোমাদের আসলে বোঝা হচ্ছে না, আমি এটা ভালো করেই বুঝতে পারছি। তো সৃজনশীল নিয়ে যখন আসলে তোমাদের কোনো সমস্যা তৈরি হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করবে এবং আমরা প্রতিদিন ক্লাসে যেগুলো পড়িয়ে যাচ্ছি সেগুলো থেকে সৃজনশীল হবে এই ব্যাপারটা মাথায় নিয়ে এই প্রত্যেক দিনের পড়াটা একটু প্রত্যেক দিন পড়ে নেবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, বাসায় থেকো। আসসালামু আলাইকুম।